সকালে ঘুম ভেঙেছে তের। নামাজ আদায় করে দাদির রুমে ছুটেছে সে। লুসি বেগম জায়নামাজে থাকাকালীন তের আগমন হয়েছে। তে চুপিসারে দাদির কোলে মাথা রাখে। নাতনির চুপচাপ হয়ে যাওয়াটা লুসি বেগম মেনে নিতে পারেননি, সেই জন্য জিজ্ঞাসা করেন, কি হয়েছে আমার বনুর, আজকে চুপচাপ কেন? তে মাথা নাড়ায়, কিছু বলে না। লুসি বেগম তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, নতুন বন্ধু পেয়েছো, আমার সাথে বন্ধুত্ব রাখার ইচ্ছে নেই? তে উঠে বসে। লুসি বেগমের মুখের দিকে তাকিয়ে বলে, নাদিন, আমি কৌতূহল থেকে তোমায় কিছু জিজ্ঞাসা করলাম, সেই জন্য কি তুমি আমাকে শাস্তি দেবে? না, একদমই না। কি হয়েছে? জানো, গতকাল স্যারকে জিজ্ঞাসা করেছি মেহেরের প্রেজেন্টেশন কবে। সে বলেছে আমি নাকি তার ক্লাসে ডিস্টার্ব করি, সেই জন্য দাঁড় করিয়ে রেখেছে। আবার বলেছে টানা 2 দিন আমি প্রেজেন্টেশন না দিলে আমার মার্কস কাট করে দেবে। ওই গোলামের পুত যাতে বিয়ে করার জন্য মেয়ে না পাই। শালার চেহারা সুন্দর, সেই জন্যই তো এত অ্যাটিটিউড। আমারও তো চেহারা ফর্সা, কই আমি তো ভাব নেই না, সুন্দর করে কথা বলি। ওই স্যারকে জন্মের পর মধু খাওয়ানো হয়নি, আই এম শিওর। নাহলে ওনার মা ওনাকে কথা বলানো ব্যবহার কোনোটাই ঠিকঠাক শেখাননি। এক নাগারে কথাগুলো বললে থেমে যাইতে। লুসি বেগম নাতনির অভিযোগ শুনে মুচকি হাসে, জবাবে বলে, স্যার তো খুবই বাজে কাজ করেছে। আমার তেয়ে এত ভালো মেয়ে, আর তাকে কিনা দাঁড় করিয়ে শাস্তি দিল, ভেরি ব্যাড। এই তো, দুহাত তুলো। কথাটা বলে লুসি বেগমের দুহাত তুলে মোনাজাত ধরাইতে পরক্ষণে বলে, দোয়া করো ওই প্রফেসরের বউ যাতে একটা উড়নচণ্ডী হয়, আমার থেকেও বেশি, তার জীবন যাতে তেজপাতা বানিয়ে দেয়। তখন দাদি বলে, ওই প্রফেসর যাতে আমার তেই রানীর মতো সুন্দর মনের মেয়ে মানুষ জীবনসঙ্গী হিসাবে পায়। নো লুসি বানু, ওই প্রফেসর বউ হিসাবে আমার মতো না, তবে আমার থেকেও বেশি দুষ্ট। আমার মতো হলে তো বেটা জিতে যাবে। কত কিউট একটা মেয়ে, কিমতে হিয়ংতে। এমন বউ চাই যাতে সে ঠকে। হ্যাঁ ঠিক আছে, তে প্রতিউত্তর করে, ওই প্রফেসরকে একা পেলে আমি তার মাথা ফাটাবো। তুমি মনে রেখো, পারলে ডায়েরিতে লিখে রেখো। কথাটা বললে দাদির কপালে ফটাফট কয়েকটা চুমু খেয়ে তে নাচতে নাচতে বেরিয়ে যায়। লুসি বেগম তে যাওয়ার দিকে তাকিয়ে আছে। রুমে এসে তে লাইট অফ করে শুয়ে পড়ে। যেহেতু আজকে ভার্সিটি যাবে না, সেহেতু অনেক বেলা অবধি ঘুমানোর পরিকল্পনা তের। 9টা নাগাদ জিন বেগম রেডি হয়ে তের রুমে আসে। লাইট অন করতে দেখে তে গভীর ঘুমে তলানো। জিন বেগম হাত করে দেখে তের কাছে যাই, ডাক দেয়, তে উঠো, ভার্সিটি যাবে না? তে রেসপন্স করে না। এইভাবে বার কয়েক ডেকে জিন বেগম তের হাত ধরে টেনে উঠিয়ে বসায়। অগোছালো চুল কপালের উপর এলোমেলো হয়ে আছে। তে ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকায়, জবাব দেয়, প্রিন্সিপালের দাদি মারা গেছে, সেই জন্য ভার্সিটি অফ। ফাজলামো ছাড়ো, তাড়াতাড়ি তৈরি হয়ে ভার্সিটি যাও। থমকে বলে জিন। থমক খেয়ে তে মুখটা কুচকে নাই, জবাব দেয়, যাবো না আমি লেখাপড়া করবো না, বিয়ে দিয়ে দাও প্লিজ। তের কথা শেষ হতেই চোখে মুখে পানি ছুড়ে মারে জিন। তে ভীতু দৃষ্টিতে তাকায় মায়ের দিকে। জিন চোখ গরম করে তাকিয়ে আছে। তে বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, ডান হাতে তর্জনী কামড়ে বলে, তুমি ডেকেছো আমায়? ভেবেছিলাম স্বপ্ন দেখছি, বিয়ে করব। এরকম কিছু আমি তোমাকে বলিনি, স্বপ্নে বলেছিলাম। তে ওয়াশরুমে ঢুকে যায়। জিন চিৎকার করে বলে, 8 ঘন্টার ভেতর রেডি হয়ে নাস্তা খাওয়া কমপ্লিট করবে, আমি নিজে তোমাকে ভার্সিটি নিয়ে দিয়ে আসবো। জিন রুম থেকে বেরিয়ে যায়। তে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ায়। নুড কালারের একটা সালোয়ার কামিজ পরিধান করেছে। সোজা চুলগুলো মৃদু কাল করে দুকাদের উপর রাখা। গলা ডায়মন্ডে লকেট খুলে গোল্ডেনের একটা চেন পরে নেয়। চেনের মাথায় ছোট্ট করে এম লেখা। টুকটাক তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে তে। জিন বেগম সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মূলত তের অপেক্ষাই করছিল সে। তে বিরক্তি মাখা মুখ নিয়ে নাস্তা খেতে বসে। জিনের তারা খেয়ে তার পেট ভরে গেছে। নাস্তা তেমন খেতে পারেনি। মায়ের সাথে একই গাড়িতে পাশাপাশি বসে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয় তে। আগে জিনের স্কুল, তারপর তের ভার্সিটি পড়ে। জিনের ড্রাইভার তেকে ভার্সিটি নিয়ে দিয়ে আসবে। স্কুল গেটের সামনে গাড়ি থামতেই তে নেমে যায়। তে মুখে কৃত্রিম হাসি টেনে জিনকে বিদায় দেয়। একগাদা বিরক্তি আর অলসতা নিয়ে ভার্সিটিতে আসে। আজকে তের মন ভালো নেই। এছাড়াও জাঙ্কুকে দেওয়া অপমান আর পাশ খেয়ে সে সিদ্ধান্ত নিয়েছে আর যাই হোক জাঙ্কুকে কখনো কোনো প্রশ্ন করবে না, আর না জাঙ্কুকের ক্লাসে উল্টাপাল্টা কাজকর্ম করবে। আজকে মেয়েদের সাথেও তেমন ভাব জমায়নি তে। চুপচাপ সবগুলো ক্লাস মুড অফ করে শেষ করে। ক্লাস শেষ হতেই একা একা বেরোয়। লিফটের কাছে ভিড় পাবে, সেজন্য সবার শেষেই ধীরে ধীরে হেঁটে যায় সামনে। তের একাকিত্বে অবসান ঘটিয়ে আগমন হয় একটা ছেলের। ছেলেটাকে তে সেদিন দেখেছিল, যেদিন জাঙ্কুক তার গাড়ি গ্লাস ভেঙেছে। ছেলেটা এসে তের পাশে দাঁড়ায়। তে ছেলেটার মুখের দিকে তাকাতেই ছেলেটা হাত এগিয়ে দিয়ে বলে, তে মাথা নাড়িয়ে বলে, কিম তে হিয়ং তে। নামটা ভীষণ সুন্দর এবং ইউনিক। জি ধন্যবাদ। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার।
থার্ড ইয়ার আমি। সিনিয়র? বাট আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন? ও মা, কথা বলা যাবে না? না, সিনিয়রদের ভাবটাই তো আলাদা থাকে। সেখানে আপনি আগ বাড়িয়ে পরিচিত হচ্ছেন। আমার বাবা হয়তো তোমার বাবার ভালো বন্ধু, তোমার সাথে আগ বাড়িয়ে কথা বলার রিজন অবশ্যই আছে। কি? তোমাকে আমি আগে দেখেছিলাম, মানে আগে থেকে চিনতাম, তবে নাম জানতাম না। হুট করে একদিন দেখলাম গাড়ি নিয়ে এসেছো, প্রথম দেখায় চিনতে ভুল হয়নি। ওয়াও, কি সুন্দর ব্যাপার। আপনি আমায় আগে থেকে চিনতেন, অথচ আমি চিনতামই না। হ্যাঁ, তুমি ভীষণ মিশুক এবং মিষ্টি একটা মেয়ে, মিস কিম তেহিয়ং তে। কাইকে মাঝপথে থামিয়ে দিয়ে কথাটা বলে তের কথায় কাই তাল মিলিয়ে বলে, হ্যাঁ মিস তে। তে মাথা নাড়িয়ে বিদায় নেয়। লিফটের সামনে এসে দাঁড়াতেই দেখে আরো একটা মেয়ে দাঁড়ানো। তে তাকে দেখে হাত নাড়িয়ে বলে, হাই। তেকে দেখে জিমিন জবাব দেয়, হ্যালো। তে নিজেই আগ বাড়িয়ে বলে, কোন ইয়ার? থার্ড। তুমি? ফার্স্ট। কিম তেহিয়ং তে। পাক জিমিন। ও হ্যাঁ। জিমিনের কথায় তে হাসে, পরক্ষণে বলে, এই তুমি প্রফেসর জিয়ন জাকুবকে চেনো? হ্যাঁ, আমার আস্ত একটা শয়তান। উনি এরকম ব্যবহার নিয়ে কি করে প্রফেসর হয়েছে সেটাই ভাবছি। মানুষ এরকমও হয়? গোমরা মুখা একটা। একে দেখলেই আমার রাগ হয়, মাঝে মধ্যে তো ইচ্ছে করে মাথাটাই ফাটিয়ে দেয়। আচ্ছা তুমি বলো, মানুষের কৌতূহল থেকে একটা কিছু জিজ্ঞাসা করতে পারে না, তাই বলে তুমি তাকে শাস্তি দেবে? কখনোই না। কিন্তু ওই গোমরা মুখা বুড়োটা কি করলো? আমি আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখলো। এই শোনো, আমার সাথে তুমিও দোয়া করো, ওই গোমরা মুখা প্রফেসর জাঙ্কুককে একা পেলে আমি যেন তার মাথা ফাটাতে পারি। প্লিজ প্লিজ, এটা এখন আমার ড্রিম হয়ে গেছে। তে এক নাগারে কথাগুলো বলে থামতেই দেখে তাদের লিফট খালি। জিমিনের সাথে লিফটে প্রবেশ করে দাঁড়াতেই দেখে জাঙ্কুকও লিফটে প্রবেশ করেছে। তের হাসি মাখা মুখ নিষ্প্রাণ হয়ে গেছে। তে আলগোছে লিফটের সাথে হেলান দিয়ে অন্যদিকে ফিরে তাকায়। জিমিন মুখটা গম্ভীর করে নিয়েছে। এই মেয়ে বড্ড বাচাল, 1 মিনিটে তার মাথা উল্টাপাল্টা করে দিয়েছে, তাও তার ভাইয়ের নামে নালিশ করে। মেয়েটা যদি জানতো সে প্রফেসরের বোনের কাছে নালিশ করেছে, তাও প্রফেসরের উপস্থিতিতে। কিন্তু মেয়েটার তো দিন দুনিয়ার খবরই নেই। জাঙ্কুক জিমিনকে বলে, এত তাড়াহুড়ায় আসতে কে বলেছে? কণ্ঠস্বরে রাগ স্পষ্ট। জিমিন বুঝে তের বকাবকি তার পছন্দ হয়নি। তে হতাশ হয়ে সামনে তাকায়। জাঙ্কুকের রাগী কণ্ঠ তার কানে বাড়ি খেয়েছে। জিমিন ভাইয়ের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয়, তার মুখ শক্ত। জিমিন তড়িঘড়ি জবাব দেয়, বুঝতে পারিনি। পাবলিক প্লেসে সবার সাথে কথা বলে পরিচিত হতে নেই, সবসময় ভালো মানুষের পরিচয় জুটে না, মাঝে মধ্যে পাগলের পরিচয়ও জুটে। সো বি কেয়ারফুল। জাঙ্কুকের কথায় তে হা হয়ে যায়। জাঙ্কুক তাকে ইনডাইরেক্টলি পাগল উপাধি দিল। আয় হাই, তার মান সম্মান আর কিছু অবশিষ্ট আছে? তে চোখ মুখ খিচে ডান হাতের আঙ্গুলে চুল পেঁচাতে থাকে। তারা 3 জন লিফট থেকে বের হয়। প্রথমে জাঙ্কুক, এরপর জিমিন, শেষে তে। তে বেরোতেই শুনে জিমিন জাঙ্কুককে ডেকে বলছে, ভাইয়া শোনো। তে ভীতু চোখে তাকায়, জিভে কামড় বসায়। এতক্ষণ বোনের কাছে ভাইয়ের বদনাম করলো, ছি ছি। তে এখন তো পাবলিক প্লেসেও সবার সাথে কথা বলা যাবে না। তে কপাল চাপড়াতে চাপড়াতে ভার্সিটির প্রাঙ্গণ ছাড়ে। তখন মনে পড়ে আগামীকালকে তার প্রেজেন্টেশন আছে, কিন্তু সে তো ইংলিশ ভালো পারে না, কি করা যায়? এখন তো একটা বুদ্ধি বের করতে হবে, তাছাড়া উপায় নেই। জাঙ্কুক গাড়িতে বসে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। জিমিন এসে পাশের সিটে বসে, কল দেয় লিসাকে। তারা দুজন একই ভার্সিটিতে পড়াশোনা করে। জাঙ্কুক জয়েন করেছে 6 মাস হলো। জাঙ্কুক গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকায়। জিমিন কিছু বলার সাহস পাচ্ছে না। তখন জাঙ্কুক জল শক্ত করে বলে, ওই মেয়ের সমস্যা কোথায় গড নোস। যখন যাকে পাচ্ছে, যার কাছে পাচ্ছে, আমায় নিয়ে উল্টাপাল্টা বলেই যাচ্ছে। ইটস ওকে, বাকিদের কাছে বলো, তাই বলে আমার বোনের কাছেও? স্ট্রেঞ্জ। আরে ভাইয়া বাদ দাও, মেয়েটাকে দেখেই বোঝা যায় অল্প বয়সী, বুদ্ধি জ্ঞান তেমন হয়নি, পুরো ইমম্যাচিওর, তবে বেশ মিশুক আছে। যাই বলো, এরকম মানুষের মন ভালো হয়। এক্সকিউজ মি, তুমি ওই ড্রামা ফ্যাক্টরির করা ড্রামাকে প্রশংসার কাতারে ফেলছো? না, ও মনে হয় উল্টাপাল্টা কাজকর্ম করে বেশি। জাঙ্কুক জবাব দেয় না, বোনের কথা কানেও তুলে না, তুললেও ভাবে না। লিসা আসতেই তারা রওনা হয় জীবন বাড়ির উদ্দেশ্যে। আর মিস গো, মন্ডাই কইতাছে চাপে সুটে খুঁজে যাইতাম, মনে করো নতুন একটা গল্প ধরলে এই একটা সমস্যা, এত ভুল হয়, ফার্স্টের দিকটা অনেক বেশি ভুল হয়, দুঃখের সুরে মন্ডাই কইতাছে কিতাছে করতাম, মানে অনেক বেশি ভুল হইতাছে, আমার দুঃখে কান্দার মন চেতাছে। ধুর ধুর, নতুন গল্প ধরলে তো মনে করো নতুন নাম, সবকিছু নতুন থাকে, তো এটির মধ্যে নামগুলা বইতে অনেক বেশি বেজাল হয়ে যাবে। কাইন্দাদি মুথাক, কিছু করে নাই, লও মানে বাকিটা শেষ করি আর কি।
আজকে তেয়ের প্রেজেন্টেশনের দিন, টানা 2 দিন সে প্রেজেন্টেশন দিবে। গতকাল রাত কোনো কিছুই রেডি করেনি সে, উল্টো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে নিয়েছে। ডায়নের ডাকাডাকিতে তার ঘুম ভেঙেছে। তে উঠে দেখে ঘড়ির কাঁটা 10টার ঘর ছুঁই ছুঁই, বেশিক্ষণ বাকি নেই। কোনোরকম রেডি হয়েছে, চুলগুলো ঠিকঠাক আঁচড়ায়নি সে। জামা চেঞ্জ করে ব্যাগ নিয়ে চিরুনি হাতে দৌড় দিয়ে গ্যারেজে ছুটেছে। ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরোয়। গাড়িতে বসেই চুলগুলো কোনো রকমই ঠিক করে নেয়। চিন্তায় ডান হাতের তর্জনী আঙুল কামড়াচ্ছে সে। ভাগ্য ভালো থাকায় বেশি জ্যাম পড়েনি। তে ঝড়ের গতিতে ভার্সিটিতে আসে। তে ভার্সিটিতে আসার 20 মিনিট আগে জাঙ্কুক ক্লাসে প্রবেশ করেছে। এসেই তের অস্তিত্ব পায়নি জাঙ্কুক। এই জন্য শিডিউল ছাড়াই একজনকে দিয়ে প্রেজেন্টেশন করিয়েছে। যখন তার ক্লাসে প্রায় শেষের দিকে, বেরোনোর জন্য প্রস্তুতি নিয়ে দরজার সামনে আসে। 2 কদম এগিয়ে যেতেই জাঙ্কুক থমকে যায়। তে যেই দৌড় লাগিয়েছে, এখন মনে হয় না থামতে পারবে। যার দরুন এই সেই জাঙ্কুকের বুকের সাথে ধাক্কা লাগে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে জাঙ্কুক ধরে না, বরং 2 হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে রয়। তে নিচে পড়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখ মেলে তাকাতেই জাঙ্কুকের রাগী চেহারাটা দৃশ্যমান হয়। তে কোনোরকম উঠে দাঁড়ায়, গা ঝাড়া দিয়ে বলে, সরি স্যার। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে নিজের রাগ দমায়। তে উঠে দাঁড়ালে জাঙ্কুক জিজ্ঞাসা করে, আজকে আপনার প্রেজেন্টেশন ছিল? জি স্যার, কিন্তু আমার বাবা গতকাল রাতে অসুস্থ হয়ে হসপিটাল ছিল। আপনাকে আগে বলছিলাম না, আমরা গরিব, তো বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। এখন এসেছি হসপিটাল থেকেই, সেই জন্যই আজকে প্রেজেন্টেশন দিতে পারিনি। কথাটা বলে তে কাঁদো কাঁদো মুখ করে নেয় জাঙ্কুক। তের কান্না মিশ্রিত চেহারা দেখে কি বলবে ভেবে পায়নি। তে এমন একটা ভাব করেছে যেন সে সত্যিই বলছে, আর জাঙ্কুক সেই সত্যি বিশ্বাস করতে বাধ্য। তখন জাঙ্কুক তের দিকে তাকায়। নজরে আসে গলার লকেট চেঞ্জ হয়েছে, ডায়মন্ডের জায়গায় গোল্ডের লকেট। জাঙ্কুকের চাহনি দেখে তে নড়ে ওঠে। চুল ঠিক করার বাহানায় লকেট লুকানোর প্রয়াস চালাচ্ছে, কিন্তু জাঙ্কুক তের হাতের ঘড়িটার দিকে আবারও নজর দেয়। সেই একই ঘড়ি এখনও, তবে তার ধারণা এটাও নড়বড়ে নয়। ঘড়িটা ভীষণ এক্সপেন্সিভ, আর এটা দেশের না, বাইরের দেশের। যেটা নিয়ে সে গুগলে চার্জ অব্দি করেছে। অ্যামাউন্টও বিশাল, কিন্তু তে তো বলেছে ফুটপাথ থেকে নিয়েছে। হলেও হতে পারে, এদেশে ডুপ্লিকেট অনেক প্রোডাক্টই কম দামে পাওয়া যায়। তে জাঙ্কুকের খুচিত দৃষ্টিতে নড়ে চড়ে দাঁড়াতেই জাঙ্কুক তের মুখ পানে চেয়ে বলে, কিন্তু এইসব কোনো এক্সকিউজ হতে পারে? আপনি ভার্সিটির রুলস ভুলে গেছেন। কিন্তু আপনাকে তো আমি একজন দয়ালু ও নরম মনের মানুষ হিসাবে জানি। এতটুকু কনসিডার করতে পারবেন না? মিস তে, জাঙ্কুককে থামিয়ে দিয়ে বলে তে। জাঙ্কুক পুনরায় বলে, মিস কিম তে ইয়ং তে, আপনি কিন্তু পড়াশোনা সিরিয়াস নিচ্ছেন না। এরপর থেকে সিরিয়াস নিব, বিশ্বাস করুন। ঠিক আছে, তাহলে আগামীকালকে প্রেজেন্টেশন দেবেন। তে খুশি হয়ে বলে, জি স্যার, অবশ্যই। আপনার বাবা কোন হসপিটালে অ্যাডমিট আছে? তে বিপাকে পড়ে যায়। তেমন হসপিটালের নাম সে জানে না, সেই জন্য আন্দাজে ঢিল মেরে বলে, দিয়ে নাম খেয়াল করিনি। জাঙ্কুক হৃদয় প্রসারিত করে নেয়। তে মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ স্যার। জাঙ্কুক জবাব দেয় না। তে নিজের ক্লাসে ঢুকে মেহেরের পাশের সিটে বসে জিজ্ঞাসা করে, আজকে কে প্রেজেন্টেশন দিয়েছে? একটা ছেলে। যাক বাবা, তুমি আসোনি কেন? স্যার তো মার্ক কেটে দেবে। নো বেব, স্যারকে পটিয়ে নিয়েছি। তারপর থামে, আবারও বলে, ওই আজকের প্রেজেন্টেশন নিয়ে স্যার বলেছে আগামীকালকে দেওয়ার জন্য। কিভাবে কি হলো? ওই বাবা হসপিটালে ভর্তি, আমরা তো গরিব, সেই জন্য বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে করতে দেরি হয়ে গেছে। কিন্তু প্রফেসররা তো এত কিছু জানতে চায় না। উনি ভালো, সেই জন্য। কথাটা বলতে গিয়ে থেমে যায় তে। মেহের ভ্রু কুঁচকে বলে, কি? ওয়েট, ওনার মতো গোলামের পুতকে আমি ভালো বলছি? আরে সখী, জিয়ন জাঙ্কুক নামটাতে একটা আলাদা ব্যাপার আছে। উনি দেখতেও ভীষণ হ্যান্ডসাম, ক্রাশ খাওয়ার মতো। সেখানে তোর সাথে ঝামেলা যাই হোক, দিন শেষে তোর মিথ্যাকে বিশ্বাস করে তোকে ছাড় দিচ্ছে। মানে তোর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে, এখন এটাকে কাজে লাগিয়ে নে। মানে? আলাবোলার মতো জবাব দেয় তে। মেহের পুনরায় বলে, ওনাকে ইমপ্রেস কর। আস্তাগফিরুল্লাহ, জীবনেও না। এরকম গুমরা মুখা মানুষ আমার সহ্য হয় না। বিয়ের পর তুই না হয়ে তাকে ঠিক করে নিবি, এমনিতেই ছেলে খুঁজতেছিস তুই। কিন্তু তার চেয়ে বেটার আমার কাজিনকে বিয়ে করে নিই। তোর মহিলা। আচ্ছা ওকে, আজকে থেকে আমি প্রফেসর জিয়ন জাঙ্কুককে ইমপ্রেস করার চেষ্টা করব। হ্যাঁ। তে মাথা নাড়াই। বুদ্ধিটা খারাপ না, তবে সেটা অল্প সময়ের জন্য। যে কোনো সময় মন মর্জি চেঞ্জ হলে সে ইমপ্রেস নাও করতে পারে। কিন্তু জাঙ্কুককে চোখের দেখায় সবার ভালো লাগবে। একে তো বেটা ফর্সা, তার উপর গম্ভীর, সব সময় ইং করে আসে। তো এইসব ভেবে আবারও তবা পড়ে, ছি, আরেকজনের স্বামীর দিকে বাজে নজর দিচ্ছে সে। তো
ক্লাস শেষের দিকে তেকে ডেকে পাঠানো হয়। তে ব্যাগ নিয়ে বেরিয়ে আসে আর ক্লাস করবে না সে। বাইরে আসতে দেখে তার বাবা আসছে। তের বাবাকে দেখে চোখ মুখ কুঁচকে লুকানোর মতো ভান করতে নাই। তার বাবা তো হসপিটালে থাকবে, কিন্তু এখানে তার ভার্সিটিতে কেন? তে বলে, তুমি আজকে আসতে গেলে কেন? কেন, কোনো সমস্যা? সমস্যা মানে তুমি কেন এসেছো? আমার পরিচিত একজন প্রফেসর এখানে আছে, তার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে। তার নাম জিয়ন। নামজনকে থামিয়ে দিয়ে তে বলে, না না না, ওনাকে আমি চিনি, উনিও আমাকে চেনে। কথাটা বলে তে চোখ মুখ বন্ধ করে নেয়। পেটে হাত দেয়, আবার মাথায় হাত দেয়, একটু পর আবার পিঠে হাত দেয়। নামজন মেয়ের অবস্থা দেখে চিন্তিত হয়ে যায়। জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? বাবা, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি গাড়িতে গিয়ে বসলাম, তুমি কথা শেষ করে এসো। তুমি সহ আসো। না না বাবা, আমার শ্বাস প্রশ্বাস ঠিক করার জন্য এখন প্রকৃতির নির্মল অক্সিজেন চাই, বিল্ডিংয়ের গরম অক্সিজেন না। তে দেখা করেই চলে আসবে, চলো। তে এক পা এগিয়ে আবার কোমরে হাত রাখে, বলে, বাবা পায়েও ব্যথা করছে। তুমি ফাঁকিবাজি করছো? না বাবা, আমি গেলাম, এই মুহূর্তে প্রকৃত অক্সিজেন না পেলে তোমার কিমতেহিয়ং পটল তুলতে চলে যাবে। কথাটা বলে দৌড় লাগায় সে। সোজা লিফটে প্রবেশ করে। নামজন মেয়ের দিকে তাকিয়ে কিছু বললেন না। জাঙ্কুকের রুমের দিকে রওনা হন। নামজনকে দেখে জাঙ্কুক এগিয়ে আসে, কুশল বিনিময় করে বলে, চাচ্চু হুট করেই আসলে, সারপ্রাইজিং ব্যাপার স্যাপার। হেসে বলে জাঙ্কুক, এই হাসিটা খুব একটা দেখা যায় না। নামজন জাঙ্কুককে দেখে বলে, খুব ভালো লাগছে দেখা হয়ে, আমার মেয়ে এই ভার্সিটিতেই পড়াশোনা করছে। ওয়াও, দারুণ খবর তো। জিমিনও এখানেই পড়াশোনা করছে। জিমিনের সাথে দেখা হলো না তো? আপনার মেয়ে কোথায়? জাঙ্কুকের কথায় নামজন কিছুক্ষণ আগে তের করা অ্যাক্টিং এর কথা ভাবেন। এত পরিমাণ ফাঁকিবাজ মেয়েটা। নামজনকে চুপ থাকতে দেখে জাঙ্কুকের হাসি থেমে যায়। পুনরায় বলে, কিছু হয়েছে? ও অসুস্থ। ও ঠিক আছে, ওকে নিয়ে বাড়িতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। তুমি বেরোবে? হ্যাঁ নিশ্চয়ই। জাঙ্কুক নামজনের সাথে কথা বলতে বলতে বেরোয়। দুজন পার্কিং লটে এসে থেমে যায়। নামজন গাড়িতে আসতেই দেখে তে সিট বেল্ট পরে ঘুমাচ্ছে, মুখের উপর চুলগুলো এলোমেলো হয়ে আছে। জাঙ্কুককে আর ডাক দেয়নি তিনি, হাত নাড়িয়ে বিদায় দিয়ে বেরিয়ে যায় গাড়ি নিয়ে। রাস্তার মাঝামাঝিতে আসতেই তে চোখ মেলে তাকায়। নামজনকে বলে, তোমার পরিচিত প্রফেসরের সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। তে আর কিছু বলে না, লম্বা নিঃশ্বাস নিয়ে আল্লাহকে ধন্যবাদ দেয়। একটুর জন্য কট খায়নি সে, নাহলে কত বড় বাস খেতেও ধারণার বাইরে ছিল। বাসায় আসার পর থেকে তের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো জাঙ্কুককে ইমপ্রেস করার ব্যাপার। কিন্তু এসব তো অনেক ঝামেলার। যদি জাঙ্কুক তার পরিচয় জেনে তাকে রিজেক্ট করে দেয়? না, যদি জাঙ্কুকের গার্লফ্রেন্ড বা বউ থাকে তাহলে তো তে রিজেক্ট হবে। এতদিন যেহেতু প্রেম করেনি, এখনো করবে না, বরং অন্য কেউ বা তার পিছনে ঘুরলে সে ভেবে দেখবে, যদি ভালো ছেলে হয় অ্যাকসেপ্ট করে নেবে। নিচে গিয়ে দাদির রুমে যায় তে। এসে দাদির গলা জড়িয়ে ধরে বলে, দাদি শোনো। কি হয়েছে? আমি না একটা ছেলে পেয়েছি বিয়ে করার জন্য। ও মা, কি বলো? কিন্তু তোমার বিয়ে তো জাঙ্কুকের সাথে দেব। উফ, রাখো তোমার জাঙ্কুক, আমি যাকে পেয়েছি সে তোমার জাঙ্কুক ফাঙ্কুকের কে ছাড়িয়ে যাবে একেবারে উপরের ধাপে। কি বলবো দাদি, তুমি কি সুন্দর নাতিন জামাই পেতে চাইছো? তের কথাই লুসি বেগম বললেন, তুমি তাহলে প্রেম করছো? আমি প্রেম করি না, তবে একজন আছে। কি করে সে? আপাতত আমায় ইগনোর করে। কি? আরে হ্যাঁ, বেটা আমাকে খুব একটা দেখতে পারে না, তবে কোথাও গিয়ে আমার কথা মানছে, বিশ্বাস করছে, কিন্তু ইগনোরের মতো ব্যাপার স্যাপারও আছে। তো হে আমি পাখিগণ, জানি না গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে, তবে ভয়েস দিতে আমি অনেক বিরক্ত হইতাছি। মানে আমার প্রচণ্ড ভুল যাইতাছে ভয়েসের মধ্যে, প্রচণ্ড বলতে প্রচণ্ড। আর গল্পটা তোমার কাছে কেমন লাগতেছে আমি জানি না, আমার কাছে ভালোই লাগছে, তাই আমি দিলাম আর কি। তবে এখন এত পরিমাণ ভুল, মানে অনেক কষ্ট লাগতেছে ভয়েস দিতে, এর লাগি হুদা রাগ উঠতেছে। কি যে করতাম। যাই হোক, গল্পটা দেখতে থাকো, সামনে পর্ব খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তাহলে আজকের জন্য বিদায় জানাই। কি জানি কইলাম বলে তোমরা রে বুঝছো নি, পরে তখন ভুল লাগেছি গা। कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा, इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बात मेरा, जन्म जन्म से हो साथ
आज तेरी है